এই যুগে টিকার অভাবে শিশু মারা যাচ্ছে, এইটা এটা এটা ভাবা যায়? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা করে গেলেন, সেটা এই বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? আওয়ামী লীগ সরকারের প্রধান বিচার হওয়া উচিত ছিল হচ্ছে এই রাষ্ট্রের তহবিল তসরুফ এবং দুর্নীতির জন্য। শুধুমাত্র আপনার স্বপ্নের ফানুস আপনার আমার সামনে উড়িয়েছে, সেই ফানুসটা ছিল এক ধরনের প্রতারণা, এবং সেই প্রতারণারই এক ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের শিশুরা মরছে। $134 মিলিয়ন না কত একটা সংখ্যা দিয়েছে, ওই পরিমাণ টাকা আওয়ামী লীগ চুরি করেনি। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মুছে ফেলে কেউ যদি বাংলাদেশকে গড়তে চায়, আমি বলবো সেটা পাগলের প্রলাপ। ডেইলি টাইমসে বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস খান। আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বর্তমান সরকারে বলেছে আমরা দেশ পরিচালনা করব। মুক্তিযুদ্ধের চেতনা কী ছিল আমাদের জানি, অসাম্প্রদায়িক বাংলাদেশ, তারপরে সামাজিক ন্যায় বিচার, মানুষের মর্যাদাবোধ, এসব নিয়ে। বাট এখন এটি কতটুকু আছে আমাদের দেশে বা আগামী দিনে এই জন্য বিএনপির জন্য বা বর্তমান সরকারে যে আছে তাদের করণীয় কি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি। দেখেন, বাংলাদেশের আমরা 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমাদের কিন্তু একটা বড় লক্ষ্য ছিল হচ্ছে আপনার দারিদ্র্যমুক্ত, সাম্য এবং মর্যাদার একটা সমাজ গড়ে তোলা, দেশ গড়ে তোলা। যে কথাটা আপনার মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র তাতেও বলা হয়েছিল। তার মানে প্রধান কথা আসে হচ্ছে আপনার অর্থনৈতিক মুক্তি এবং হচ্ছে আপনার প্রতিদিনের চলার যে আপনার জীবন ব্যবস্থা, তাতে আপনার সম্মানটা নিশ্চিত হওয়া। এটা আমরা কেন পারিনি এতদিনে? তার একটা বড় কারণ হচ্ছে আমরা আসলে অর্থনৈতিকভাবে যেভাবে আপনার আমার অগ্রগতি হওয়ার কথা ছিল, সেভাবে আমরা এগোতে পারিনি। আপনি খেয়াল করে দেখেন, আমরা 71 সালে স্বাধীন হওয়ার পরে আমরা যেভাবে আপনার পৃথিবীর পথে এগিয়েছি, তার আগে পেছনে স্বাধীন হওয়া বা আপনার স্বায়ত্তশাসন অর্জন করা বা পরবর্তী সময়ে আপনার যাকে আমরা বলি যে পুরোপুরি আপনার যুদ্ধ করে স্বাধীন হওয়া যে দেশগুলো আছে, ইভেন ভিয়েতনামের কথা আমরা বলতে পারি, আমাদের পরে, তাই না? ভিয়েতনাম আমাদের পরে, ভিয়েতনাম টানা আপনার 53 সাল থেকে যুদ্ধ করেছে। 70-73-এর দিকে ভিয়েতনাম আপনার শান্তি চুক্তি করে আপনার যুদ্ধ বন্ধ হয়েছে। হ্যাঁ, ভিয়েতনাম তো এখন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কমার্শিয়াল হাব। আমি আপনাকে খুব ছোট্ট করে বলি, আমার একটু দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়, আমি একটু অস্ট্রেলিয়াতে যাতায়াত করি, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমার কথা হয়। সেখানে যাওয়ার পরে একাডেমিক কনফারেন্সের জন্য সাউথ ইস্ট এশিয়াতে যে সকল দেশকে আপনার বাছাই করা হয়, সে দেশগুলোর মধ্যে অন্য দেশে ভিয়েতনামে যে পরিমাণে আপনার ইউরোপিয়ান আমেরিকান বিনিয়োগ আছে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে বহু সেক্টরে, আপনি সেটা কল্পনাও করতে পারেন না। এর অন্যতম বড় কারণ হচ্ছে তারা ইনভেস্টরদেরকে আপনারা আকর্ষিত করতে পেরেছে, তারা হচ্ছে ভালো আপনার দক্ষ শ্রম সরবরাহ করতে পেরেছে এবং দেশটা এগিয়ে যাচ্ছে। ইভেন দক্ষিণ কোরিয়াকে দেখেন, দক্ষিণ কোরিয়া এত সমৃদ্ধ দেশ ছিল না। মালয়েশিয়াও ছিল না। তো এই দেশগুলো এগিয়েছে, আমি এগোতে পারিনি। এখানে দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে আপনার আমরা কেন এগোতে পারিনি, একটা হচ্ছে আপনার যে আপনার রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, আরেকটা হচ্ছে আমাদের যে সামগ্রিক যে সামাজিক যে আপনার রূপান্তর, সেই সামাজিক রূপান্তরের মধ্যে আমরা যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আপনি চিন্তা করতে পারেন, আমি এখানে বিষয়ে কথা বলছি, এটা এপ্রিল মাস, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি, এই যে এখনো পর্যন্ত মনে হয় 190-190টি শিশু মারা গেছে আপনার হামের প্রাদুর্ভাবে। এই যুগে টিকার অভাবে শিশু মারা যাচ্ছে, এইটা এটা এটা ভাবা যায়? খুব দুর্ভাগ্যজনক। এটা আপনি ভাবতে পারেন? এটা সামান্য সভ্য কোনো দেশ হলে হাঙ্গামা লেগে যেত। এবং আপনি দেখুন যে আওয়ামী লীগের শেষ 5 বছরে টিকে দেওয়া হয়নি, এবং অন্তর্বর্তীকালীন সরকার যে যারা ছিল দাবি করেছে নানা সংস্কার তারা করেছে, কিন্তু মানুষের জীবনের সংস্কার করেনি। এদের বছরে কিন্তু টিকে দেওয়া হয়নি বাচ্চাদের। দেখেন, অন্তর্বর্তী সরকার নিয়ে কথা বলতে গেলে আমি খুব সামান্য একজন শিক্ষক, একটু পড়াশোনা করি, একটু আপনার সংবাদপত্র দেখি আর কি। হ্যাঁ, আমি শুধু ধরেন দুটো কথা বলি। আপনি আওয়ামী লীগ সরকারের কথা বলেছেন, অন্তর্বর্তী সরকার কথা বলেছেন, একটা আওয়ামী লীগ সরকারের কথা একটু বলি আপনাদেরকে। দেখেন, আওয়ামী লীগ সরকারের নানা কিছু নিয়ে এখন নানা ধরনের বিচার আচার হচ্ছে, কোর্টে, এখানে সেখানে, কমিশনে, অনেক কিছু হচ্ছে। জানেন, আমি ব্যক্তিগতভাবে কি মনে করেন জানেন? আওয়ামী লীগ সরকারের প্রধান বিচার হওয়া উচিত ছিল হচ্ছে এই রাষ্ট্রের তহবিল তসরুফ এবং দুর্নীতির জন্য, এবং তার জন্য যদি সর্বোচ্চ সাজা দিয়ে আপনি 100-200 ব্যবসায়ীকেও ফাঁসি দিতেন, মানুষ কিছু মনে করতো না। কারণ তারা এই দেশটাকে খাক বানিয়ে ফেলছে ভেতরে ভেতরে। যে মানুষের ব্যবসা করে ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন পাওয়ার কথা, সে হয়তো 10,000 কোটি টাকা বের করে নিয়েছে।
তার মানে কি? তার মানে হচ্ছে এবং টাকাটি দেশেও রাখেনি, দেশে রাখেনি এবং পাচার করে দিয়েছে। ওই টাকাটার পেছনে ধরেন 1 কোটি বা 2 কোটি মানুষের যে আপনার জীবনকে সমৃদ্ধ করার সুযোগ ছিল, সেই ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিয়েছে তারা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ আমলের নানাবিধ বিচার আচার মানবাধিকার নানা কিছু করার প্রেক্ষাপটে প্রধান বিচার বা প্রধান ফোকাসের হওয়ার দরকার ছিল হচ্ছে আপনার অর্থনৈতিক খাতটাকে কীভাবে পঙ্গু করা হয়েছে সেটা আনভেইল করে সেইভাবে বিচার করা দরকার ছিল। আপনি অন্তর্বর্তী সরকারের আমলে আসেন, অন্তর্বর্তী সরকার আমলে বেশিরভাগ কাজই হয়েছে লোক দেখানো। ইভেন এই যে ধরেন আওয়ামী লীগ সরকার আমলের অর্থ পাচার চুরি নিয়েও যে আপনার প্রতিবেদনটা দিয়েছে সিপিডির যারা দেবপ্রিয় ভট্টাচার্য, এই প্রতিবেদনটা বোগাস, বাজে একটা প্রতিবেদন, এর কোনো বেজ নাই। অত সংখ্যক সম্ভবত $234 মিলিয়ন না কত একটা সংখ্যা দিয়েছে, ওই পরিমাণ টাকা আওয়ামী লীগ চুরি করেনি, আর বেশি করেছে না কম করেছে। কিন্তু কম করেছে, যেটা করেছে সেটা অনেক বেশি পরিমাণের। তার মানে কি আপনি শুধু দোষারোপ করতে চেয়েছেন, আপনি বিচার করতে চান। আপনি দেখেন, আমি খুব ছোট্ট করে বলি, আপনি বলেন তো এই যে অন্তর্বর্তী সরকার আমার শুনে এই প্রতিদিন আপনি আলাপ দেখতেন না, এই কমিশন সেই কমিশন, এইটা সেটা, হ্যাঁ আজ থেকে আমরা সভ্য হয়ে গেলাম, আজ থেকে আমরা সভ্যতার পথে যাত্রা করলাম, আজ থেকে কেউ আর ফ্যাসিস্ট হবে না, আজ থেকে বাংলাদেশের পুলিশ আর এই করবে না, মানে কত ধরেন মানে মধু কথা আর কি, কত আপনার মধু ছড়িয়েছে আর কি। কাজের কাজ কি করেছে? দৃশ্যমান কিছু দেখি না, কিন্তু আমরা কাজের কাজ যেটা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে যে সুযোগ সুবিধা করে নিয়েছে, তার আপনি ইশতেহারটা দেখেন। এখন আবার কি দেখেন, আপনি আমাকে বলেন এই যে আমরা স্বাধীনতার কথা বলি, আমরা ধরেন দিল্লি না ঢাকার কথা বলি আর কি, হ্যাঁ আমি যখন দিল্লি ঢাকাতে ক্ষেত্রে ঢাকা বলি, আমি যদি ধরেন ওয়াশিংটন না ঢাকা, তখন আমি ঢাকার কথা বলি। কিন্তু ইলেকশন হওয়ার মাত্র 1-1.5 দিন আগে, ঘন্টার হিসেবে 60 ঘন্টা না কত ঘন্টা আগে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা করে গেলেন, সেটা এই বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি বলেন? আপনি তেল কিনবেন, তেল সংকট, রাশিয়া থেকে আমেরিকা পারমিশন নিতে হবে। আপনি তেল কিনবেন, আপনার আমেরিকার পারমিশন নিতে হবে। আপনি সুতা কিনবেন, আমেরিকার পারমিশন নিতে হবে। আপনি ভুট্টা কিনবেন, আমেরিকার পারমিশন নিতে হবে। তো আপনি এই সেই অন্তর্বর্তী সরকারকে নিয়ে আমরা এত আশাবাদ দেখেছিলাম, এই সেই সরকার যাকে আমরা মনে করেছিলাম বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের স্বচ্ছতা জবাবদিহিতার একটা বড় ধরনের উদাহরণ তৈরি করে যাবে। এত বড়টা চুক্তি করলেন, কার সাথে আলোচনা করেছেন, কার সাথে কথা বলেছেন, কাকে আপনার এই চুক্তির ব্যাপারে জানিয়েছেন, কিছু জানতে পারেন না? তার মানে কি, তারা একটা ভয়ঙ্কর রকমের আপনার একটা প্রশ্নবিদ্ধ চুক্তি করে পুরো বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রের মেরুদণ্ড ভেঙে দিয়ে গেলেন, এবং তারাই বলছেন যে আমরা রাষ্ট্রযন্ত্রের মানে স্বচ্ছতা জবাবদিহিতা মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। এটা হয়? এটা হয়? আপনি আমাকে বলেন। এই সরকারটা সেটা করে গেছে। এখন সাফাই গান, তাদেরই উপদেষ্টাকে সাফাই গান, না চুক্তি হয়েছে, আমাকে জানায় নাই, আমাকে তো ডাকে নাই, এগুলো বলার কোনো সুযোগই নেই। আপনি মন্ত্রিসভায় ছিলেন, উপদেষ্টা পরিষদ তো মন্ত্রিসভা, এবং তিনি একটা পাওয়ারফুল মন্ত্রী ছিলেন আমার ধারণা, যিনি বলেছেন যে আমি জানি। আমি কারো নাম নিতে চাই না, শুধু আপনাকে এটুকু বলি যে অন্তর্বর্তী সরকার আপনাকে আমাকে যে শুধুমাত্র আপনার স্বপ্নের ফানুস আমার সামনে উড়িয়েছে, সেই ফানুসটা ছিল এক ধরনের প্রতারণা, এবং সেই প্রতারণারই এক ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের শিশুরা মরছে। হামে এত শিশুর এভাবে মরার কথা নয়। না, হাম তো আগে আমি গ্রামেগঞ্জে দেখেছি নর্মাল রোগ, এত কঠিন কিছু না, বাট এবার কিন্তু দেখছি যে একদম ভয়াবহ আকার ধারণ করেছে। আপনি তো সঠিক সময় টিকা দেননি, জি, আপনি টিকা কেনেননি, আপনি টিকাদানের প্রক্রিয়াকে আপনি ভয়ঙ্কর রকমের ক্রিটিক্যাল করে গেছেন। হ্যাঁ, এটা হয়তো সিদ্ধান্তটা আওয়ামী লীগ আমলে হয়তো নেওয়া হয়েছিল বা আওয়ামী লীগের ব্যাকলগ ছিল, কিন্তু আপনার তো দায়িত্ব ছিল যে আপনি যখন দায়িত্ব আছেন 6 মাস পরে এই টিকাটা আমার দরকার, সেটা তো আপনাকে এনশিওর করতে হবে। আপনি কাকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন একবার চিন্তা করে দেখেন তো? স্বাস্থ্য সেক্টরে স্বাস্থ্য নিয়ে তার সামান্য কোনো অভিজ্ঞতা ছিল? আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনজন, ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকে ছিলেন, সে ভদ্রমহিলা, তাকে আমি শ্রদ্ধা করি, বা তারপর তাকে আমি বয়স্কতা বিষয়ে লজ্জাও থাকে, নিজের প্রতিষ্ঠানের সব লোক এসে নিয়ে আসে, এটা কি ধরনের? ওনার মাপের একজন মানুষ, ওনার ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, ওনার পছন্দনীয় ব্যক্তি, এটা হোয়াট ইজ দিস? শোনেন, আমি সামান্য তিনিও কিন্তু একজন শিক্ষক আপনার মতো। আমি একজন সামান্য সংবাদ বিশ্লেষক, হ্যাঁ আমি তো রাজনীতিবিদ নই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা লিপ্সা, ক্ষমতা লোভ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নানা বিষয় নিয়ে আসলে আমার কথা বলাটা সাজে না, বা আমি কথা বলার কেউ না। তবে শুধু আমি একটা কথা বলি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আমলের নানা কিছু পর্যবেক্ষণ করে না, আমি খালি প্রতিনিয়ত হতাশ হয়েছে এবং বারবার ভেবেছি এই ভদ্রলোককে আমরা কি ভেবেছিলাম,
এই ভদ্রলোককে আমরা কি ভেবেছিলাম আর তিনি কি বেরোলেন, ওই যে সেই 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 আপনার কবিতার মতো আর কি, হ্যাঁ, যে যাকে আমরা একটা চমৎকার ফুলের গাছ মনে করেছিলাম, পরে দেখলাম সেটা আপনার একটা বানর লাঠি গাছ আর কি। এই ভদ্রলোক আসলে আমাকে প্রতারণা করেছে, আমরা তাদের প্রতারিত হয়েছে। তাকে আমরা যা ভেবেছিলাম তিনি তা নন। এবং দিন শেষে আমি এই আপনার স্টুডিওতে অন রেকর্ড বলছি, দিন শেষে তিনি আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা করে গেছেন, এই চুক্তির মাসুল এই বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে আরও যে কীভাবে দিতে হবে সেটা হয়তো আপনার আমার ধারণা নাই, আমরা কিন্তু জানিও না কি কি আছে, আপনি জানেন না। ইভেন দেখেন আরেকটা বিষয়, এটা 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 হয়তো বর্তমান সরকারের অনেকে ক্ষুব্ধ হবেন, সংসদে তো বহু কিছু নিয়ে আলাপ হচ্ছে, সংসদে বহু কিছু নিয়ে আলাপ হচ্ছে না, জুলাই সনদ নিয়ে প্রতিদিন আলাপ হচ্ছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এত বড় একটা বাণিজ্য চুক্তি, যে চুক্তি আপনার রাষ্ট্রযন্ত্রের মেরুদণ্ড প্রায় ভেঙে দিয়ে গেছে বলে মনে হয়, সংসদে কেউ কোনো কথা বলে না। সংসদে কেউ কোনো কথা বলে না যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করব, আমরা তেল কিনবো বলে আমেরিকাকে মেইল করে আবেদন করেছি, সেই মেইলে জবাব পর্যন্ত তারা দেয় নাই। তার মানে কি আপনি বাধ্য তাদের কথা শুনতে, যেন তুমি রাশিয়া থেকে তেল কিনতে পারবা না, তেল সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছি। এই নেতিবাচক চুক্তি, এই বাজে চুক্তি নিয়ে সংসদেও কোনো আলাপ নেই। হতাশার, ভীষণ হতাশার, ভীষণ দুর্ভাগ্যজনক। তবে হ্যাঁ, সময় তো এক যায় না, কোনো এক সময় হয়তো এগুলো সামনে আসবে। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করছিলাম, আপনি জানেন মুক্তিযুদ্ধের পরে যে আমাদের সংবিধানটি ৭২ সংবিধান যেটাকে বলা হয়, হয়তো সে সংবিধানে নানা সীমাবদ্ধতা থাকতে পারে, ভালো দিকে অনেক কিছু আছে, তো একটি পক্ষ এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়, কবর দিতে চায়, কেন আসলে কি মনে হয় আপনার কাছে? নিশ্চয়ই আপনি শুনেছেন, তারা বিভিন্ন বক্তব্যে বিবৃতিতে বারবার বলছে। না, আমাদের একটা খুব ছোট্ট করে বলি আপনাকে, হ্যাঁ, আমাদের একটা জাতিগত একটা আপনার বৈকল্য আছে। সেই বৈকল্য কি? সেই বৈকল্য হচ্ছে সব কিছুর জন্য ভারতকে দায়ী করা। বুঝতে পেরেছেন? ধরেন আপনি যদি, আমি খুব মজা করে বলি, আপনার যদি কোনো রাতে যদি ভালো ঘুম না হয়, আপনি সকালে ঘুম থেকে উঠে যে এর জন্য ভারত দায়ী, এমন হতে পারে, অনেকেরই দেখবেন মেন্টালিটি এরকম আর কি। এবং যারা বলছে সংবিধান ফেলে দিতে হবে, সরে ফেলতে হবে, তারা অনেকেই বলে যে এই সংবিধান আপনার দিল্লির তৈরি করে দেওয়া, ভারতের তৈরি করে দেওয়া সংবিধান। এখন আমি খুব সহজ করে আমার বিশ্লেষণটা আপনাকে বলি, সেটা হচ্ছে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসের একটা ইউনিক দেশ, যে দেশটা 1971 সালে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে সশস্ত্র সংগ্রাম করে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এবং তখন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বর্তমানে আরেক পরাশক্তি চীনও ছিল। আমি আপনাকে এই বইয়ের রেফারেন্স থেকে বলছি, 1971 সালের 25 মার্চ কারলাতে এই যে আপনার অফিসের নিচ দিয়ে যে আপনার ট্যাঙ্কগুলো চলেছে কারণ বাজার দিয়ে, এই ট্যাঙ্কগুলো ছিল আমেরিকান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে ট্যাঙ্কগুলো ব্যবহার করতো, এটা টি মডেলের কোনো একটা ট্যাঙ্ক, আমি পুরো নাম্বারটা বলতে পারছি না, সে ট্যাঙ্কগুলো ছিল আমেরিকান। 1971 সালে বাংলাদেশে যে বুলেটগুলো ব্যবহার করে বাঙালিকে হত্যা করা হয়েছে, তার 90% বেশি বুলেট লিখেছিল মেড ইন চায়না। এই দুই পরাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি স্বাধীন হয়েছেন, তারপরে আপনি একটা সংবিধান রচনা করেছেন। এই যে স্বল্প সময়ের মধ্যে আপনাকে আমি একটা কথা বলি, আমি তো একটু পড়াশোনা করি, আপনি আসিফ নজরুল সাহেবের উপদেষ্টা ছিলেন, তার বাংলাদেশের গণপরিষদ এবং সংবিধান রচনার একটা বই আছে প্রথম আলো থেকে, ওই বইটা একটু পড়েন। হ্যাঁ, যে আসিফ নজরুল সাহেব যে আপনার এখন কথায় কথায় ধরেন আওয়ামী লীগ এবং নানা ক্ষেত্রে নানা ধরনের বয়ান দিয়ে বেড়ান, উনি ওই গণপরিষদে এই সংবিধান রচনা করার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, ডক্টর কামাল হোসেন, তারা কি পরিমাণ যুক্তি দিয়েছেন, আলোচনা করেছেন, এই সংবিধানে কি হয়েছে, তার বিস্তারিত বর্ণনা সেখানে আছে। তো আমি ব্যক্তিগতভাবে এই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। এখন আপনি শ্রদ্ধাশীল না, আমি তো জোর করে আপনাকে শ্রদ্ধাশীল বানাতে পারবো না, এটা আমার দায়িত্ব না। আপনি যদি সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান, আপনি যদি সংবিধানকে গ্রহণ করতে চান, তারা কিন্তু বলছে না এই সংবিধানে কোথায় ত্রুটি আছে, কোথায় কি ভালো কথা বলা নেই বা বিচ্যুতি আছে, সেটি কিন্তু বলছে না। বাট তারা বারবার বলছে যে ৭২ সংবিধানে কবর দিতে হবে, এরকম টার্ম ইউজ করেছে। কবর দিতে হবে, ছুঁড়ে ফেলতে হবে, এটা দিল্লির দলিল, আমরা তো অনেক কিছুই শুনি। হ্যাঁ, কিন্তু তারা আসলে অনেক ক্ষেত্রেই হয়তো ভুলিয়ে যেতে চান বা ভুলিয়ে দিতে চান যে এই সংবিধানের প্রত্যেকটা অক্ষর 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদের শহীদের রক্তের বিনিময়ে লেখা। এই সংবিধানের আপনার আমার মা বোনের যে আপনার সম্ভ্রমহানি হয়েছে, সেই সম্ভ্রমহানির শ্রদ্ধাবোধ থেকে লেখা। তো এটা তো অনেকের কাছেই আপনার কষ্টের হতে পারে।
আপনি আপনি শোনেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তো আপনার সরল সোজা নয়। রাজনৈতিক ইতিহাসে অনেকে অনেক কিছু করে, পরে যায় সেটাকে তকমা দেয়। যেমন আমি খুব খুব সহজ করে আপনাকে বলি, ধরেন 5 অগাস্ট 2024, তখনকার যখন আন্দোলন হয়েছে, শহীদ মিনারে বড় সমাবেশ হয়েছে 3 তারিখে, তখন তখন আপনার যে স্লোগানগুলো দেওয়া হয়েছে, তখন আপনার যে ভাষণগুলো বাজানো হয়েছে, সবগুলো মুক্তিযুদ্ধের স্লোগান, সবগুলো হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাষণ। শেখ মুজিবুরের ভাষণ থেকে কোট করে 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 আপনার ভাষণ দেওয়া হয়েছে। শিক্ষক নেটওয়ার্কের নেতারা তারা বিভিন্ন প্রোগ্রাম করেছেন, সেখানেও শেখ মুজিবুরের ভাষণ থেকে কোট করে তারা আলোচনা করেছেন। আপনার কাছে মনে হয়েছিল না যে আরে এরা তো মুক্তিযুদ্ধ স্বাধীনতার প্রতি কত শ্রদ্ধাশীল? 5 আগস্টের পরে শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনাকে আপনি ঘৃণা করতেই পারেন, তারা আন্ডারে তারা সরকারের অধীনে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটা ভীষণ নিন্দাযোগ্য, সেটাকে আপনি ঘৃণা করতেই পারেন, কিন্তু তারপরে যে ক্রমাগত বাংলাদেশের অস্তিত্বের ইতিহাস। আমি সেদিকে আসছিলাম। আপনি দেখুন যে এমন একটি শক্তির বিকাশ ঘটেছে, তারা মাজার পুড়িয়ে ফেলে এবং 200 মাজার পুড়িয়ে ফেলেছে বাংলাদেশে। একজন মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলেছে। তারপর ধরুন মানুষ মেরে গাছে টাঙিয়ে রেখেছে, সেই মানুষ মরার পর তাকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। পত্রিকা অফিস দিনে দুপুরে ঘোষণা দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই বাউলদের গ্রেফতার করা হয়েছে, বাউলদের মারধর করা হচ্ছে। এই সংস্কৃতির তাহলে কি আমরা আরও পিছনের দিকে যাচ্ছি? না, প্রথম কথা হচ্ছে এখন এখন আমরা যে সরকারের অধীনে আছি, জনাব তারেক রহমানের সরকার, এখন পরিস্থিতি কিছুটা ভালো, নিঃসন্দেহে। এটা এটা আপনার আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ইউনূস সাহেবের যে মবতান্ত্রিক সরকার ছিল বা মব তোষণকারী সরকার ছিল, সেই সরকার থেকে আমরা বেরোতে পেরেছি, এটা আমার কাছে মনে হয়। কিন্তু তারপরে আমি বলছি যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নানা কিছুতে এখনও আমরা সে জায়গায় পৌঁছাতে পারিনি। আমি একটু পেছন দিকে আসি, যে কথাটা আমি শেষ করতে বলছিলাম। ধরেন 5 আগস্টের আগে মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে আপনার আন্দোলন করা হয়েছে, কিন্তু তারপরে প্রথম যেটা ভাঙা হয়েছে মুক্তিযুদ্ধের স্মারক। আমি ধরে নিলাম যে শেখ মুজিবুর রহমানকে ধরেন আওয়ামী ফ্যাসিজমের আপনার আংশিক ফ্যাসিজমের আপনার আইকন হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল, শেখ মুজিবের ভাস্কর্যটা ভেঙেছেন, এটা জাস্টিফাইড। তো আমি এখানে বসে কথা বলছি, 2024-এর 5 আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। স্বাধীনতা জাদুঘর কি অন্যায় করেছে আন্ডারগ্রাউন্ডে, যেটা আর কি, হ্যাঁ, এই জাদুঘরে আজও সংস্কার হয়নি। এই জাদুঘরে মুক্তিযুদ্ধের উপর এত ক্ষোভ কেন তাদের? আমি ধরে নিলাম যে আপনার শেখ মুজিবুর রহমানের ক্ষোভ, ওকে, আপনি শেখ মুজিবুর ছবি ভাই ফেলে দেন, আপনি তারা দেখতেও পারছেন না, শ্রদ্ধা করতে পারছেন না, আপনি তাকে ফেলে দেন, কিন্তু আপনি মুক্তিযুদ্ধকে মুছে ফেলবেন, 72 সংবিধানকে মুছে ফেলবেন, তাহলে তো বুঝতে হবে যে আপনার উদ্দেশ্য ভিন্ন, সেই বেদনার কারণও ভিন্ন। সেই উদ্দেশ্য এবং সেই আকাঙ্ক্ষা আমার কাছে মনে হয় বর্তমান সরকার ধরতে পেরেছে বা বুঝতে পেরেছে। সেজন্যই বিভিন্ন ইস্যুতে আমি বর্তমান সরকারের কিছু কিছু স্ট্যান্ডকে, না, আপনি তো আগেই বলেছেন যে এখন যিনি প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, যিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, তার নামে একটি ফোর্স ছিল। বিএনপি দাবি করে তিনি মুক্তিযুদ্ধের ঘোষকও ছিলেন এবং তিনি ঘোষণা তো দিয়েছেন। প্রথম তো সরাসরি দিয়েছেন, পরে বলেছেন যে আমি বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিচ্ছি, তাই না? তাই তার তো ধারণ করতে হবে, তিনি মুক্তিযুদ্ধের প্রজন্ম, তার তো ধারণ করতে হবে। তার যিনি মাতা, তিনি একজন নির্যাতিতা মহিলা, আমরা জানি মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ সময় তিনি কিন্তু বন্দী ছিলেন, এবং তার 2 শিশু সন্তান, যারা একজন আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তাকে তো ধারণ করতেই হবে। এটা 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 আসলে সবারই কামনা। আমার কাছে মনে হয় কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মুছে ফেলে কেউ যদি বাংলাদেশকে গড়তে চায়, আমি বলবো সেটা পাগলের প্রলাপ, এবং সেটাকে থামানো প্রয়োজন, এবং সেই প্রক্রিয়ায় চলছে। আমি একটা ঐতিহাসিক তথ্য আপনার সাথে শেয়ার করি। ধরেন ওই যে আমি তো বললাম না, ধরেন নানাজন নানাভাবে ব্যাখ্যা করে, যেমন ধরেন আপনি আমাকে ছোট একটা তথ্য বলেন তো, ধরেন জিয়াউর রহমান সাহেব ভাষণ দিলেন কালুরঘাট থেকে, তার আগে এই ভাষণটা আরও অনেকেই পাঠ করেছেন, জিয়াউর রহমান সাহেবও পাঠ করেছেন, একবার তিনি বঙ্গবন্ধুর নামে করেছেন, বঙ্গবন্ধুর নাম ছাড়াও করেছেন। এই ভাষণটা তখন তো কালুরঘাট বেতার কেন্দ্রের সম্ভবত ট্রান্সমিশনের সীমা ছিল মাত্র 10 কিলো। তাহলে এই ভাষণটা কেন গুরুত্বপূর্ণ হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, কিভাবে ছড়িয়ে পড়লো, এর একটা অ্যানালাইসিস আছে। সেটা হচ্ছে ওই 10 কিলোওয়াট বা তারও কমে যে আপনার সম্প্রচার সীমার মধ্যে যখন আপনার এই ভাষণটা সম্প্রচারিত হয়েছে, তখন চট্টগ্রাম বন্দরে খুব সম্ভবত অস্ট্রেলিয়ান একটা জাহাজ ছিল। আচ্ছা আচ্ছা। যেই জাহাজের তরঙ্গ যন্ত্রে আপনার এই তরঙ্গটা ধরা পড়ে, ও আচ্ছা, এই ভাষণটা ধরা পড়ে, তারপরে সেটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। এবং ছড়িয়ে যাওয়ার পরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা কেউ স্বীকার করতে চায় না, দেখেন
তখনকার বিদ্রোহী মেজর তো আপনার 8-10 জন ছিলেন, যারা আপনার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে আপনার যুদ্ধে যোগদান করেছেন। খালেদ মোশাররফও ছিলেন, জিয়াউর রহমান সাহেবও ছিলেন, আরও অনেকেই ছিলেন। জিয়াউর রহমান সাহেবের ভূমিকাটা এই কারণেই আপনার ঐতিহাসিক, সেটা হচ্ছে কারণে যে তিনি একজন মেজর, একটা সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে একটা দেশের স্বাধীনতার পক্ষে ঘোষণা দিচ্ছেন, দ্যাট ইজ সো সিগনিফিক্যান্ট। কারণ দিস পারসন ওয়াজ পার্ট অফ পাকিস্তান আর্মি, রাইট, এবং তখন সেই বাহিনীর বিরুদ্ধেই বিদ্রোহ করে তিনি নতুন দেশের ঘোষণা দিচ্ছেন, নতুন দেশের যুদ্ধের আহ্বান জানাচ্ছেন। দ্যাট ওয়াজ সো সিগনিফিক্যান্ট। এবং মুক্তিযুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণে সেটা আপনার অনেক মাইলস্টোন একটা ঘটনা প্রবাহ ছিল, যেটাকে আপনার অনেকে মুছে দিতে চায়, যেটা অনেকেই স্বীকার করতে চায় না। এবং মুছে দিতে স্বীকার করতে করতে তারাই আপাতত মুছে গেছে, আবার চলে আসছে আরেকজন, এবং এখন যারা আসছেন তারা আবার আগের জনকে মোছার চেষ্টা করছেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই, কোনো শিক্ষা নেই না। আগামী দিনে বাংলাদেশ, এই যে তরুণ প্রজন্মের একটি অংশ, অনেকেই বলেন ইদানিং আমরা বিভিন্ন কার্যক্রমে আমরা নিজেরাও দেখি যে অনেকে মুক্তিযুদ্ধের খুব পক্ষে তারা অবস্থান নিচ্ছে না। এটির কি এর মধ্যে তো আপনার শিক্ষার্থী অনেকে আছেন। না, শোনেন, আমি আপনাকে প্রথমে যে কথাটা বলি সেটা হচ্ছে, যদি আপনার সমাজে যদি ভয়ঙ্কর রকমের অভাব থাকে, বৈষম্য থাকে, তখন কোনো দেশেরই গৌরবোজ্জ্বল ইতিহাস আপনাকে টাচ করবে না। ইভেন সেই গৌরবোজ্জ্বল ইতিহাস যদি আবার আপনাকে বঞ্চিত করার হাতিয়ার হয়, তখন যে কোনো তরুণকে ক্ষুব্ধ করবেই। যেটা আওয়ামী লীগের আমলে অনেক সময় হয়েছে। যেমন ধরেন, আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলছেন, চেতনার কথা বলছেন, কিন্তু আপনি যে ব্যাংক লুট করছেন, আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, আপনি ভয়ঙ্কর রকম আপনার ৭১-এর কথা বলছেন, কিন্তু আপনি ভীতিকরভাবে মানবাধিকার লঙ্ঘন করছেন। এবং এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখনই তাকে আপনি ট্যাগ দিন, রাজাকার ট্যাগ দিচ্ছেন। তো তার মানে হচ্ছে, সমাজে যখন আপনার বৈষম্য প্রকট, অভাব প্রকট, তখন একজন তরুণকে আপনার তার গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতি আগ্রহী করা কঠিন। যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই তরুণের একটা সুন্দর ভবিষ্যতের দিশা দেয়া, এবং সে যে পরিশ্রম করে নিজেকে আলোকিত করতে চায়, নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, এবং নিজের পরিবারকে এগিয়ে নিয়ে যেতে চায়, সেই পথ তৈরি করে দেয়া। সেখানে আমাদের বড় ঘাটতি আছে। তা আমি বলবো যে আপনি ইতিহাসমুখী, চেতনামুখী, এগুলো আপনি করতেই পারেন, কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই তরুণদেরকে সে পরিশ্রম করলে সে যথাযথ মর্যাদা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই নিশ্চয়তা বা পথ আপনাকে আমাকে তৈরি করে দিতে হবে। সেই পথ তৈরি হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকে আলোচনা শেষ করছি। আপনাকে আবার ধন্যবাদ।